সারাদিন দোকানে বসে আমি পরিটার জন্য অপেক্ষা করলাম। সে বলেছে সে আমার এখানে আবার আসবে এবং আমাকে নাকি তাদের দেশে ঘুরতে নিয়ে যাবে। আমি সারাদিন সেটাই মনে মনে ভাবতে লাগলাম বসে। রাত্রেবেলা বাজার সদাই সমস্ত কিছু বেচাবিক্রি করে আমি বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডেকে উঠল। আমি পেছনে ঘুরতেই দেখলাম দূরে 7-8 ফিট দূরে একটা চমকালো আলো আমার দিকে এগিয়ে আসছে এবং আমার সামনে আচমকা সেই আলোটা একটা মানুষের রূপ নিল এবং আমি দেখলাম আমার সামনে সেই পরিমেয়েটি তার আসল যে রূপ আছে মানুষের বেশের, সেই রূপ ধরে সে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে হা হয়ে তাকিয়ে আছি। গতকালকে যা দেখেছিলাম তার থেকে বেশি সুন্দর লাগছে তাকে আজকে দেখতে। সে আজকে সাধারণ একটা অদ্ভুত পোশাক পরেছে আর তার গা থেকে অদ্ভুত সেই ঘ্রাণটা আবার আমার নাকে ভেসে আসতে লাগলো। প্রিয় দর্শক সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এই গল্পের দ্বিতীয় এপিসোডে। যারা এখন পর্যন্ত প্রথম এপিসোড দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিতর ঢুকে প্রথম এপিসোড দেখে আসতে পারেন। প্রথম এপিসোড না দেখলে হয়তো দ্বিতীয় এপিসোড আপনারা বুঝতে পারবেন না। তাহলে চলুন বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইমের গল্পগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা সরাসরি এই গল্পের দ্বিতীয় পর্বে চলে যাই। আমি মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে বলল, কি ব্যাপার, কি দেখছো তুমি? আমি বললাম, তোমার সৌন্দর্য, তুমি আসলে বেশ সুন্দরী, সেটা বলার অপেক্ষা রাখে না। গতকালকে তোমাকে দেখে সত্যি আমি ভীষণ ভয় পেয়েছিলাম, তবে সেই ভয়টা এখন আর কাজ করছে না। পরিটা তখন আমাকে বলল, সত্যি তোমার এখন ভয় লাগছে না? গতকালকে যে পরিমাণ ভয় পেলে বা যা করলে তাতে করে মনে হয়েছিল যে তোমার সঙ্গে আমি কথাই বলতে পারবো না। তবে বেশ কয়েকদিন চেষ্টা করেছি যে সরাসরি কথা বলতে, তবে বোরকা পরে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি যদি একজন সবজি বিক্রেতা, এই কারণে সবজি কেনার ছল করে তোমার সঙ্গে দেখা করতে আসতে হয়েছে, না হলে প্রথম দিনই সরাসরি দেখা করতাম। তবে সেই সাহসটা আমি নিজেও করতে পারিনি। আমি তখন বললাম, কি বলছেন আপনি? পরিরাও ভয় পায় নাকি? আপনার কথা শুনে সত্যি এবার আমার হাসি পাচ্ছে। পরিমেয়েটি তখন বলল, ভয় পাই না? অবশ্যই পাই, আমরা মানুষদেরকেও ভয় পাই। আমরা বিশ্বাস করি যে মানুষরা অনেক খারাপ হয়ে থাকে এবং মানুষরা অনেক শয়তান। মানুষদের মধ্যে এমন কিছু শয়তান লোকজন আছে যারা কিনা জিনদেরকে বশ করে তাদেরকে দিয়ে নানান খারাপ কাজ করায়, নানান কুকাজ করায়। এমনকি আমাদের গোত্রের অনেক জিন আছে যারা কিনা মানুষের হাতে বন্দী। মানুষ ডাকা মাত্রই তাদের কাছে যেতে হয়, কারণ তারা এমনভাবে তাদেরকে বশীকরণ করে রেখেছে যে ডাকলেই তাদেরকে তাদের কাছে যেতে হয় এবং সেই জিনগুলোকে দিয়ে ওরা খারাপ কাজ করায়। যেমন একে ওকে কালো জাদু করানো, তারপর কুকাবনগর থেকে নানান তাবিজ কবজ এবং অলৌকিক জিনিস নিয়ে আসা, এই জিনিসগুলো তারা করে থাকে। এই জন্য মূলত হচ্ছে মানুষের জগতে আসতে আমি ভয় পাই। ওই যে বললাম না, সেদিনকে একদল জিন যে আমাকে হামলা করেছিল, এই কারণেই। আর আমরা মানুষের জগতে আসলেও খুব সাবধানের সঙ্গে চলাফেরা করি রাত্রেবেলা। আমি বললাম, আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে জিনেরাও মানুষদেরকে ভয় পায়। তবে কিছু খারাপ জিনের কথা বললে না, যে জিনগুলো তোমাকে তাড়া করেছিল, তারা কিন্তু আবার ওরকম না। পরিমিতি তখন বলল, এরাই হচ্ছে সেই সমস্ত জিন যারা কিনা মানুষের বশীকরণে থাকে এবং খুবই খারাপ এবং শয়তান জিন হয়ে থাকে। এদের থেকে আমি সবসময় দূরে থাকি এবং আসার সময় দেখি যে এরা আশেপাশে আছে কিনা। তবে আমার মনে হয় যে শয়তান জিনগুলো তোমার আশেপাশে ভিড়তে পারে না। তোমার কাছে এমন কোনো কিছু আছে যেটার বলে ওরা সত্যি সত্যি কাছে আসতে পারে না। আমি তখন আমার গলায় থাকা সেই তাবিজটা দেখিয়ে দিলাম। বললাম কি যে এই তাবিজটা আমার মা এক ফকির বাড়ি থেকে আমাকে এনে দিয়েছিল এবং এই তাবিজটা সবসময় আমি পরে থাকি। আমার মা আমাকে বলে, আমি রাত বেরাত বাজার সদাই থেকে বাইরে ফিরি, তো সেই সময় যদি কোনো সমস্যা হয় সেই জন্য তিনি আমাকে তাবিজটা দিয়ে রেখেছেন। এটার ভিতরে হয়তো দোয়া সম্বলিত কিছু আছে, আর বাকি কি আছে জানি না, তবে হয়তো এই জিনিসটাই আমাকে সবসময় সুরক্ষা দেয়। পরিবারটি তখন বলল, হ্যাঁ সেটা অবশ্য হতে পারে, নিশ্চয়ই ভালো কিছু আছে, আর আমি একজন ভালো গোত্রের জিন বলেই হয়তো এটা আমাকে বাধা দিচ্ছে না তোমার কাছে আসার জন্য। আমি বললাম, জি ঠিক আছে, সেটাই তো। পরিরা তখন বলল, এই দেখো, সেই কখন থেকে এই গল্প করে যাচ্ছি, আসলে মূলত আজকে আমি তোমাকে নিতে এসেছি। তুমি আমার সঙ্গে একটা জায়গায় যাবে বলে আমি তোমাকে গতকালকে বলে গিয়েছিলাম, মনে আছে তোমার? আমি বললাম, হ্যাঁ মনে থাকবে না কিসের জন্য, কিন্তু সেটা আবার কোন জায়গা? পরিটা তখন বলল, চলো না, তখনই দেখতে পারবে। আমি বললাম, আগে একটু বাড়িতে যাই,
বাড়িতে গিয়ে মাকে বলে তারপর আমি ঘুমানোর জন্য বাসায় আসি, মানে রুমে আসি, তারপর গেলে কোনো সমস্যা নেই। কিন্তু এর আগে যদি আমি না যাই তাহলে মা হয়তো চিন্তা করবেন, সেহেতু আমাকে ফিরতে হবে বাড়ি পর্যন্ত। এই কথা বলার পর পরিটা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি একটু পরে আসছি। তাই বলে আমার চোখের সামনে থেকে সে অদৃশ্য হয়ে গেল। আমি সাইকেলটা টান দিয়ে তখন বাড়িতে আসতে শুরু করলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দ্রুত নিচের রুমে গেলাম। রুমের ভিতরে তখনও সে গন্ধটা মোমো করছিল। আমি খেয়াল করলাম পরিটা আমার যে বেঞ্চ আছে, বেঞ্চের পাশে ছোট্ট চেয়ারটা আছে, সেই চেয়ারের উপর বসে আছে। এই জন্য ঘরের ভিতরে এরকম সুন্দর গন্ধে মোমো করছে। আমি তখন তাকে বললাম যে, আপনি এখানে কখন এসেছেন? পরিটা তখন বলল, আমি এসেছি বেশ খানিকক্ষণ হয়েছে, তবে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি বললাম, বুঝতে পেরেছি, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য আপনার এত ইন্টারেস্ট কিসের জন্য? পরিটা তখন একটু মুখ ফাঁকা করে বলল, কেন, আমার সঙ্গে যেতে কি আপনার একদমই ইচ্ছে করছে না? আমি বললাম, ঠিক তা না, এমনিতেই জিজ্ঞেস করলাম, চলুন কোথায় যেতে হবে। সে আমাকে বলল, আমি একটা পছন্দের জায়গায় নিয়ে যাব, খুবই সুন্দর একটা জায়গা, পাহাড়ি উপত্যকার মাঝখানে একটা ছোট্ট ঘর আছে। সেটা আমাদের যে পাড়া আছে বা মহল্লা আছে, সে মহল্লা থেকে একটু দূরে, তবে সেখানে যেতে হলে আপনাকে চোখ বেঁধে নিয়ে যেতে হবে। সেটা বলতেই সে আমাকে কালো রঙের একটা কাপড় আমার চোখে বেঁধে দিল। আমি সেটা পরে তার হাতটা ধরে বাইরে বেরিয়ে আসলাম। তার হাত না ধরলে নাকি তাদের দেশে যাওয়া যায় না, যার কারণে সে আমাকে চোখ বেঁধে সেই জায়গা পর্যন্ত নিয়ে আসলো। জায়গাটা আস্তে আস্তে হিম হতে শুরু করলো। আমি যেখানে ছিলাম সেই জায়গাটা বেশ গরম ছিল। আমি একটা স্যান্ডো গেঞ্জি পরেছিলাম। সে আসার সময় আমাকে একটা গরম কাপড় নিয়ে আসার জন্য বলেছিল, তবে আমি সেটাকে তেমন গুরুত্ব দিইনি। একটা গেঞ্জি পরে তার সঙ্গে চলে এসেছি। জায়গাটা বেশ ঠান্ডা, আমার ঠান্ডা লাগতে শুরু করলো। তারপর একটা পাহাড়ি উপত্যকার একদম মাঝখানে আমি দাঁড়িয়েছি। সেই কাপড়টা খোলার পরে দেখতে পেলাম তখন আমার বেশ ঠান্ডাই লাগছে। ওইখানে ছোট্ট একটা ঘর আছে, ঘরের চারিপাশে শুধুমাত্র প্রকৃতি আর অন্যরকম পরিবেশ। আকাশে তখন ভরা জ্যোৎস্না এবং চারিদিকে মেঘ দেখা যাচ্ছে। আমি তখন তাকে বললাম, এটা কোন জায়গা? সে বলল, এটা আমাদের অঞ্চল এবং আমরা যেখানে বসবাস করি তার থেকে 10 মাইল দক্ষিণে, এবং এই জায়গাটা একদম নিরিবিলি শুনশান। আমি এখানে থাকি, আমি এখন নিরাপদ জায়গায় আছি। আমাদের মূল শহরে কালকে আমি আপনাকে নিয়ে যাব। তারপর আমি বললাম যে, সেখানে কোনো জিনেরা আছে না? জিনেদের দেখে যদি আমি ভয় পাই, সমস্যা হবে না? ওরা যদি আমাকে ক্ষতি করে? মেয়েটি তখন বলল, ক্ষতি করবে না, আমি আছি না, সেটা আপনি দেখবেন যে কালকে কি করে। তারপর সে আমাকে একটা গরম কাপড় আমার দিকে এগিয়ে দিল। বলল কি যে, এটা আমাদের জিনেদের পরিহিত জামা কাপড়, এটা আমরা পরি। জামাটা একটু মেয়েলি, কারণ পরিটা যেহেতু পরে সেহেতু তার পোশাক আশাক এরকমই হবে, তবে বেশ ওম আছে জিনিসটার মধ্যে এবং খুব সুন্দর দেখতে। আমি সেই জিনিসটা পরে নিলাম। তারপর তাকে বললাম, তোমার ঠান্ডা লাগবে না? ও তখন বলল, এই সব বিষয়ে আমি অভ্যস্ত, আর এমনিতেও পড়ি না, আর এই আবহাওয়ার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি, সে তো কোনো সমস্যা হয় না। আমি এবং সে সেখানের একটা জ্যোৎস্নার রাতে একটা মাচার উপর বসে আছি। সে আমাকে বলতে লাগলো, এখানের পরিবেশ সবসময় এরকম থাকে এবং আমার কাছে খুব শুদ্ধ লাগে, খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে এখানে বেড়ানোর জন্য আসি, আমার বান্ধবীরা আসে। ঠিক সেই মুহূর্তে আকাশ দিয়ে দেখলাম এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। তারপর সেই পাখির দলগুলো আমাদের সেই মাথার কাছে উড়ে চলে আসলো এবং আচমকা সেই পাখি থেকে একটা মানুষে পরিণত হলো এবং দেখলাম দুটো মেয়ে আমার দিকে এগিয়ে আসছে এবং তাদের পরনে কালো পোশাক পরা। শুরুতে দেখে ভয় পেয়ে গেলাম আমি। পরিটা তখন বলল, ভয় পাওয়ার কিছু নেই, এরা আমারই সঙ্গী সাথী এবং আমাদের এখানকারই মেয়ে। ঠিক তখনই তাদের মুখের নাকাব সরিয়ে আমার দিকে তাকালো। আমি দেখলাম তারা দেখতে একটু অন্যরকম এবং তাদের চোখ, চুল, চেহারা, নাক, মুখ সব ভিন্ন রকমের লাগছে। ঠিক সেই মুহূর্তে তাদের শরীরের কাপড় পরিবর্তন হয়ে গেল এবং তারা সাদা পোশাক পরে তাদের চেহারা অত্যাধিক রকম সুন্দর হয়ে গেল আমার সামনেই, এবং পিঠে বিরাট বড় দুটো ডানা চলে আসলো। ঠিক তখন আমি বললাম যে, কিভাবে হলো এটা? ওরা তখন বললো যে, আমাদের রূপ পরিবর্তন করেছি। এইটা হলো সেই ছেলেটা যে তোর প্রাণ বাঁচিয়েছিল সেদিনকে। পরি দুজন এসে ওই পরিটার পাশে বসলো। বসার পর বলল যে, আপনি তাহলে সেদিনকে আমাদের বান্ধবীর প্রাণ বাঁচিয়েছেন। আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো। আমার বান্ধবী তো আপনাকে ছাড়া আর কোনো কথাই বলে না। এখানে যখনই আমরা আড্ডা বা গল্প দেওয়ার জন্য বসি, সে সারাক্ষণ শুধুমাত্র আপনার কথাই বলে এবং বলে যে আপনি এটা করেছেন, আপনি ওটা করেছেন। তারপর আপনার কাছে নাকি গিয়ে কথা বলতে পারছিল না। আমরাই পরবর্তীতে আপনার সবজি কেনার বুদ্ধিটা দেই এবং সে প্রত্যেক রাতে গিয়ে এরকম আপনার সঙ্গে কথা বলার ছলে, সবজি কেনার ছলে কথা বলতো। তারপর কিভাবে কথা হলো বলতো একটু?
পরিমেটা তখন বলল, আরে বাদ দে না, এত কথা বলছিস কিসের জন্য? ও আমাদের এখানে এসেছে ঘুরে দেখার জন্য, আমরা ওকে এখানে ঘুরিয়ে দেখাবো, সেহেতু এত কথা বলিস কিসের জন্য? পরীর মেয়েটার যে বান্ধবী ছিল তারা ফিসফিসিয়ে কিছু একটা বলছিল। আমি তখন সেখানে বসে তাদের ফিসফিসানি আর কথাবার্তা শুনছিলাম। পরিবারটা তখন বলল যে ওদের কথায় কান দেওয়ার দরকার নেই, আগে তুমি জায়গার আশপাশটা দেখো, দেখে বেশ সুন্দর লাগছে না? আমি বললাম, হ্যাঁ খুব সুন্দর জায়গা, কিন্তু এই জায়গায় এরকম করে তৈরি করা কিসের জন্য? আমাদের এখানে তো এরকম নেই। পরিটা তখন বলল, আমাদের এই জায়গাটা এরকম, চলো আমরা এখন আমাদের মূল প্রাসাদের দিকে যাই, যেখানে আমরা বসবাস করি। আমাদের যে শহর আছে সেই শহরটা বেশ সুন্দর, একটু পরে এই ভোরের আলো ফুটবে, তখন আমাদের শহরটা রোদের আলোয় খুব সুন্দর দেখা যাবে, তখন পুরো শহর ঘুমিয়ে পড়বে। সেই মুহূর্তে আমি তোমাকে নিয়ে গেলে হয়তো বেশি সংখ্যক জিন সেটা দেখতে পারবে না, এতক্ষণে হয়তো অর্ধেক শহর ঘুমিয়ে পড়েছে। আমি বললাম, কি বলছো, এত সকালবেলা সকালে ঘুমিয়ে পড়ে? পরিমেয়টা তখন বলল, হ্যাঁ, আমরা রাত্রেবেলা চলাফেরা করি আর দিনের বেলাতে ঘুমাই। সূর্যের আলো অনেক জিন পছন্দ করেন না, এই জন্য সূর্যের আলোতে আমরা খুব একটা বের হই না, আর এই জন্যই আমরা রাত্রেবেলা ঘুমাই। তখন আমি বললাম, বেশ অদ্ভুত, আচ্ছা ঠিক আছে চলো, এখন কি তুমি গিয়ে তাহলে ঘুমিয়ে পড়বে? পরিমেয়টি তখন বলল, হ্যাঁ তা ঘুমিয়ে পড়বো, তবে আমার ঘুম পাচ্ছে না, তুমি যেহেতু আছো আমার সঙ্গে সেহেতু তোমার সঙ্গে গল্প করব। তারপর সে ডানা মেলে আকাশে উড়াল দিল এবং আমাকে আমার হাত ধরে সে নিয়ে যাচ্ছিল। এবার আমার মুখে কোনো কাপড় বা কোনো কিছু নেই, আমি মেঘের ভিতর দিয়ে ভেসে যাচ্ছি, নিচে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। শুরুতে একটু ভয় পেয়েছিলাম, তবে দুই পাশে দুটো পরী আমাকে ধরে নিয়ে যাচ্ছে, এই কারণে মূলত আমার ভয় লাগছে না আর। তারপর আমি উঠতে উঠতে দেখলাম দূরে বিরাট এক শহরের মতো জায়গা চকচক করছে, সব বিল্ডিংগুলো একদম সাদা ধপধপে, কোনো বিল্ডিং সাদা সাদা নেই, একদম সাদা পাথর দিয়ে রং করা। মনে হচ্ছিল পুরো সাদা এবং শ্বেত নগরীতে চলে এসেছি। ওই নগরীর কাছাকাছি যখন আসলাম, সেখানে আসতেই দেখলাম মেঘগুলো আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এবং পাহাড়ের কোল ঘেঁষে সূর্য উঠে আসছে। সূর্যের আলো নগরের একদম সব থেকে বড় বিল্ডিংটাই পড়েছে। বিল্ডিংটা দেখতে যেন একদম চকচকে লাগছে। এই বিল্ডিংটার মিনারের একদম মাথা স্বর্ণ দিয়ে মোড়ানো, সেটাই মনে হচ্ছে। খুবই চকচকে এবং অন্যরকম ভাব দেখা যাচ্ছে। আমি তখন সেই মিনারের কাছে যখন গিয়ে থামলাম, দেখলাম পুরো শহরই তখন আলো একদম পড়ে গিয়েছে। কিছু কিছু জিন তাদের দোকানপাট এবং অন্যান্য যা কিছু আছে সেগুলো বন্ধ করে ঘরের ভিতরে ঢুকছে। আর সম্ভবত এখন জিনেদের ঘুমানোর সময়, তারা সকাল হওয়ার আগে আগেই ঘুমিয়ে পড়ে। তারপর রাস্তার একটা স্থানে নামলাম। নামার পর পরিমিটির সে দুজন বান্ধবী বলল, আচ্ছা ঠিক আছে তাহলে তোরা যা, আমি বাসায় গিয়ে একটু ঘুমাবো। তারপর ওরা দুজন চলে গেল। পরিমেয়টি এবং আমি পাশাপাশি হাঁটছি। সে আমাকে বলল, কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন যে? আমি তখন বললাম, অবাক হচ্ছি, এরকম সুন্দর জিনিস সত্যি এর আগে আমি কখনো দেখিনি। চারিদিক এত সুন্দর, আর এই বিল্ডিংগুলো এত বড় এবং সাদা পাথর দিয়ে তৈরি মনে হচ্ছে, তাই না? পরিটা তখন বলল, হ্যাঁ, এটা সাদা পাথর দিয়ে তৈরি এবং আমাদের এখানকার নিয়ম হচ্ছে যেই কোনো ভবন নির্মাণ করবে সাদা এবং অন্য রকমের লেআউট মেনটেন করে তারপর এই ভবনগুলো নির্মাণ করবে, ঠিক সেরকমভাবে তৈরি করা, আপনি দেখলেই বুঝতে পারবেন। আমি বললাম যে হ্যাঁ, দেখে তো বোঝাই যাচ্ছে খুব সুন্দর, কিন্তু এদের মধ্যে থেকে আপনার ঘর কোনটি? ঠিক সেই মুহূর্তে শহরের সব থেকে উঁচু ইমারত, যেটার মাথায় আমি স্বর্ণ দেখেছিলাম, ঠিক সেই বিল্ডিংটার সামনে এসে সে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম যে এইটা এই পাশেরটা আপনার বিল্ডিং? মানে পাশে একটা ছোট্ট ঘর আছে, দোতলা বা তিনতলা হবে এরকম। সে আমাকে বলল, না, এই সামনের এটা, এই যে বড় প্রাসাদ দেখতে পাচ্ছ, এটাই আমাদের বিল্ডিং। তারপর সেখানে বিরাট একটা গেট খুলে গেল। একজন অদ্ভুত দেখতে লোক গেট খুলল। গেটের অর্ধেকটা আগে থেকে খোলা ছিল, তবে যে লোকটা গেট খুলেছে তার অবয়বের শরীরের অর্ধেক দেখা যাচ্ছে না, শরীরের বাকি অংশ ভিজিবল, এবং তার চেহারাটা একটা কাপড় দিয়ে ঢাকা। তার চোখগুলো একদম লাল বর্ণ, সেই সঙ্গে বিশাল বড় বড় চোখ, কানের অংশটাও অনেক বড় এবং মাথার মাঝখানে এমনভাবে পাগড়ি পরা, দেখে ভয় লাগছিল। সঙ্গে সঙ্গে পরিমেয়টি কিছু একটা বলার সঙ্গে সঙ্গে তার পুরো শরীর একদম দৃশ্যমান হলো। আমি প্রথমে ভয় পেয়েছিলাম, বুকে থুতু নিয়ে সামনে এগিয়ে গেলাম। একটু সামনে যেতেই দুজন লোক আমার কাছে এগিয়ে আসলো। সেই দুজনও জিন। জিন দুজন আমার পা ধুইয়ে দিল। আমি বুঝতে পারলাম না, পরিমেয়টা আমাকে ইশারা দিয়ে বলল, যা করছে করতে দিন। সম্ভবত এটা এদের রেওয়াজ যে বাইরের কেউ আসলে পা ধুইয়ে তখন ঘরের ভিতরে ঢোকায়। একটু ভেতরে যেতেই খেয়াল করলাম একটা সবুজ গালিচা রয়েছে। আমি আমার জীবনে অনেক জিনিস দেখেছি, কিন্তু সবুজ গালিচা কখনো দেখিনি। এদের এখানে নিয়ম কি এরকম নাকি? আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঘাস, তবে না, জিনিসটা ঘাস নয়, একটা গালিচা, একদম জিব্বার মতো
প্রাসাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। তার ভেতর দিয়ে খালি পায়ে হেঁটে উপরে উঠে গেলাম। সেখানে যেতেই দুটো জিন এসে সেই পরীটাকে কিছু জিজ্ঞেস করলো। পরীটা তখন বলল, আমি কি বুঝতে পারিনি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলছেন? পরিবারটা তখন বলল যে আপনি আমাদের এখানকার মেহমানদেরকে আমরা এরকমভাবে আপ্যায়ন করি। আপাতত দিনের বেলা যেহেতু আপনাকে আমরা তেমন কিছু আপ্যায়ন করতে পারছি না, এই জিন দুটোর সঙ্গে আপনি যান। ওরা আপনাকে একটি কক্ষে নিয়ে যাবে। সেই কক্ষে যাওয়ার পর আপনি সেখানে বিশ্রাম করবেন। তারপর বিকেল হলে আমরা সকলে যখন জেগে উঠব, তখন আপনার সমস্ত ইচ্ছে পূরণ করা হবে। আপনি আপাতত মাফ করবেন আমাদেরকে। আমি বললাম, তা বুঝতে পেরেছি, কিন্তু এতক্ষণ আমি কি করব? তারপর পরিমেটি বলল, কেন, ঘুমাবেন আমাদের সঙ্গে? আমি বললাম, না না, এতক্ষণ ঘুম আসবে নাকি? পরিটা তখন বলল, কেন, সারা রাত তো জেগেছিলেন, ঘুম না আসার কি আছে? আর আপনাদের দিনের বেলাতে জেগে থাকার অভ্যাস, সেটা খুব ভালোভাবে জানি আমি। তবে এখন গিয়ে একটু বিশ্রাম করুন। যদি আপনার ওঠার সময় হয়, এখানে অনেক গার্ড আছে, তাদেরকে বলবেন, তারা আপনাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। আমি আপাতত একটু ঘুমাবো, 2-3 রাত ঘুম হয় না ঠিকঠাক মতো। তারপর পরিটা ওইখান থেকে চলে গেল। সে এরকমটা করবে আমি ভাবতে পারিনি। তবে সম্ভবত তাদের কিছু নিয়ম নীতি আছে, সেই জন্যই জিনটার পেছন পেছন আমি যাচ্ছি। আমি তখন জিনটাকে বললাম যে আপনাদের এখানে সকলে কি এরকমভাবে ঘুমায়? জিনটা সম্ভবত আমার ভাষা বুঝতে পারছিল না, সে চুপচাপ রইল। রুমে যাওয়ার পর সে আমাকে বলল, এটা হচ্ছে আপনার ঘর। রুমটা বেশ অদ্ভুত, বিরাট বড় গোল আকৃতির একটা দরজা। দরজাটা কাঠ নয়, বরঞ্চ লোহা দিয়ে তৈরি। এরকমই মনে হচ্ছিল আমার। খুব দ্রুত গতিতে সেই দরজা খুলে ফেলল সে, কিন্তু আমার নাড়াতে খুব কষ্ট হচ্ছিল। লোহা দিয়ে তৈরি সেটা বোঝা যাচ্ছে। ভেতরে ঢুকতেই আমি খেয়াল করলাম গোল একটা খাট রয়েছে, এবং সেই খাটের উপর এমন সুন্দর সোফার কারুকার্য করা, যা দেখে আমার কাছে মনোমুগ্ধকর লাগলো। রুমের ভিতরে একটা অন্যরকম সুঘ্রাণ আছে। বেশ খানিক্ষণ পর দুজন জিন বিরাট একটা থালা আমার সামনে নিয়ে আসলো। এই থালা এত বড় থালা যে থালার ভিতর আমি নিজেই ঘুমাতে পারবো, সেই বিছানার মতো থালা, এবং এখানে সমস্ত কিছু গোল গোল মনে হচ্ছে আমার কাছে। থালা ভর্তি ছোট ছোট বাটি, এবং এত বড় সাইজের দুটো রুটি নিয়ে এসেছে, যে বড় সাইজের দুটো রুটি পুরো গ্রামের মানুষ ভরে খেতে পারবে, এত বড়। প্রথম আমি এই রুটিটাকে দেখে মনে করছিলাম বেশ শক্ত হবে। তবে রুটির সঙ্গে আরও বেশ কিছু মিষ্টান্ন, তরকারি, সবজি, নানান মাংস ছোট ছোট একটা পটে নিয়ে এসেছে। এগুলো নাকি আমাকে খেতে হবে। এত খাবার পুরো গ্রামের মানুষজন মিলেও শেষ করতে পারবে না, আমার কাছে তাই মনে হচ্ছিল। যাই হোক, সেই জিনটা বলল, আমাদের মেহমানগিরি অবশ্যই আপনার ভালো লাগবে, সেটা আশা করি। আপনি এই জিনিসগুলো খেয়ে নিন, খেয়ে একটু বিশ্রাম করুন। তারপর আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমি বাইরে আছি, আপনি আমাকে নির্দ্বিধায় ডেকে নেবেন, ঠিক আছে? আমি বললাম, জি আচ্ছা, ঠিক আছে। তারপর তারা দরজাটা টেনে দিয়ে চলে গেল। দরজাটা আসলেই লোহার, কারণ লাগার সঙ্গে সঙ্গেই ঠং করে শব্দ হয়ে উঠল। এরকম একটা ঘরের ভিতরে সম্ভবত আমাদের এখানকার ব্যাংকের টাকাও রাখে না। এরকম সিকিউরিটির কোনো রুম হতে পারে? রুমের ভিতরে কোনো জানালা নেই। আমি সেখানে বসলাম, বসে কি করব, খিদাও লেগেছে। তারপর সেই জিনিসটা একে একে করে খেতে শুরু করলাম। থালার সমস্ত খাবার আমি একে একে খেতে শুরু করলাম। খাবারগুলো ছিল অত্যাধিক সুস্বাদু। আমি সবগুলো খাবার টেস্ট করলাম এবং খুব সুন্দর ছিল। দুটো রুটি দিয়ে গিয়েছিল আমাকে। দুটো রুটিও দূরের কথা, একটা রুটির অর্ধেকও খেতে পারলাম না, কারণ এত বড় রুটি খাই কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না। পেটের পুরো কানা কানা ভর্তি হয়ে গেল। শেষে একটু যে মিষ্টি খাবো সে উপায়টাও ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকটা ঘুম পেল, কারণ আসলে সারা রাত ঘুমানো হয়নি এবং এখন গিয়ে ঘুমাতে হবে। আমি বিছানায় গা এলাতেই কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না, আর কতক্ষণ ঘুমিয়েছি তাও জানি না। ঘুম থেকে উঠলাম একটা জিনের ডাকে। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। এত টানা ঘুমিয়েছি, দিনের বেলা এরকম ঘুম আমার তো হয় না সাধারণত। তবে জায়গাটা বেশ প্রশান্তিময় ছিল, ঠান্ডা এবং সেই সাথে নরম বিছানা। ঘুম তো একটু হবার কথাই ছিল। জিনটা আমাকে ডেকে তুলল, বলল কি যে, এই যে উঠুন, আপনি দুপুরের খাবার খাননি, খাবার খাবেন না? আমি বললাম যে, যা খাইয়েছেন সকালের দিকে ওই খেয়ে তো আমার একদম অবস্থা খারাপ। তিনি আমাকে একটা তোয়ালে দিলেন, বললেন, আপনি গোসল করে আসুন, তারপর আপনার জন্য খাবার প্রস্তুত করছি, আর একটু পরেই রাজকুমারী উঠে পড়বেন। আমি বললাম, রাজকুমারী মানে? তিনি তখন বললেন, হ্যাঁ, এটা তো রাজকুমারীর মহল, এবং তিনি এই প্রাসাদের রাজকুমারী। তার বাবার মূল প্রাসাদ দক্ষিণ সাইডে, এবং সেটাও বিশাল, পাশের একটা জায়গায়। আমি তখন বললাম, কি বলছেন, রাজকুমারী কেন হতে যাবে? জিনটা তখন বলল, হ্যাঁ, উনি আমাদের রাজকুমারী, এবং উনি আপনাকে এখানে নিয়ে এসেছেন। আপনার যেন কোনো ত্রুটি না হয় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি তখন উঠলাম, উঠে জিনটাকে বললাম, আচ্ছা ঠিক আছে,
জিনটা আমাকে দেখিয়ে দিল রুমের ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার ভিতর দিয়ে অটোমেটিক্যালি দেয়ালের ভিতর দিয়ে ঢুকে ওই পাশে চলে যাওয়া যায় এবং সেটা একটা ঝর্ণার কাছে নিয়ে যায়। ঝর্ণাটা এত চমৎকার, সেখানে গোসল করতে খুব সুন্দর লাগে। এর আগে আমি কোনোদিন কোনো ঝর্ণায় গোসল করিনি। পাহাড়ের উপর থেকে পানি নেমে আসছে, সেই ঝর্ণায় আমি তখন সেখানে নেমে গোসল করতে শুরু করলাম। চারিদিকে কেউ নেই, বেশ সুন্দর পরিবেশ। সেখানে আমি গোসল করছি, আমার কাছে এত দুর্দান্ত লাগছে যে সত্যিই বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছে। আমি ঝর্ণায় বেশ খানিকক্ষণ বসে নিলাম এবং গোসল টোসল করলাম। গোসল করে তারপর সেখান থেকে সেই একই রাস্তা ধরে আসতে যাব, তখন মনে হচ্ছিল পাথরের ভিতর দিয়ে ঢুকলে কি আমি রুমের ভিতরে পৌঁছাতে পারবো। কিন্তু যখনই হাত দিলাম দেখলাম আমার হাত গলিয়ে পাথরের ভিতর ঢুকে গেল। তার মানে এই জায়গা দিয়ে আমি ভিতর ঢুকতে পারবো। তারপর আমি দৌড়ে পাথরের ভিতর দিয়ে আবার নিজের রুমে চলে আসলাম। ততক্ষণে দেখি 4-5টা জিন আমার ওইখানে এসে খাবার রেখে গিয়েছে। আবারও সেই বিশাল বড় থালি, কিন্তু সেই থালির ভিতরে এবার মাছ, মাংস, ডিম এবং নানান ধরনের সবজি এবং ফলমূল দিয়ে সাজানো। আমি দেখলাম এরা কি তাহলে ভাতও খায়? জিনিসটা হাতে নিলাম, দেখলাম ভাত না, গোল গোল কোনো কিছু, তবে ভাতের মতোই দেখতে। আমি বললাম এত খাবার কিভাবে খাবো? তিনি বললেন রাজকুমারীর আদেশ আছে, সেহেতু এর থেকে বেশি কম খাবার দিলে আমাদের সমস্যা আছে, আপনি খেয়ে নিন। খাবারগুলো খেয়ে ফেললাম আমি, তবে সব খেতে পারলাম না। বাকি যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো দুজন জিন এসে সেই থালি সহ উঠিয়ে নিয়ে গেল। এত খাবার অনেকক্ষণ বসে খেলাম এবং খুব সুস্বাদু ছিল খাবারগুলো। খাবার খাওয়া শেষে আমি যখন বাইরে আসবো ঠিক তখন দেখলাম ওই প্রাসাদেরই বড় সেই সিঁড়ি ধরে উপরে উঠে আসছে রাজকুমারী, মানে হচ্ছে যে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তখন তাকে বললাম যে আপনি এইখানে রাজকুমারী আমাকে আগে কেন বলেননি? পরীটা তখন বলল, কেন, জানলে বুঝি আমার সঙ্গে আসতেন না? আমি বললাম ঠিক তা নয়, কিন্তু আপনি এখানে, আমার আসলে বিশ্বাস হচ্ছে না, আপনি এত বড়লোক ঘরের একটা জিন, আর আপনার সঙ্গে আমি দেখুন কত বাজে ব্যবহার করেছি। পরীটা তখন বলল, সেরকম একদমই কিছু না, আসলে আপনি মানুষটা বেশ ভালো, আর আপনি করে বলার দরকার নেই। এতক্ষণ আমি তুমি করে বলছিলে, শুধু তুমি করেই বলো, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তুমি করেই বলছি, আসলে আমি ভয় পেয়ে গিয়েছি একটু। পরীটা তখন বললো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, চলো এখন তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, আমার বেশ পছন্দের কিছু জায়গা আছে, সেই জায়গায় তোমাকে নিয়ে যাব। আমি বললাম জি, প্রাসাদটি খুব সুন্দর লাগছে। তারপর পরীটা আমাকে বলল, হ্যাঁ সুন্দর, তবে চলো তোমাকে নিয়ে আমি বাইরে যাই। তারপর তাকে নিয়ে আমি বাইরে আসলাম। বাইরে এসে খেয়াল করলাম যে গলির ভেতরে জিনগুলো একে একে হাঁটতে শুরু করেছে। অনেক জিন উঠে হাঁটাহাঁটি করতে শুরু করেছে। আমি প্রথম যখন সকালে এখানে এসেছিলাম তখন এত জিন এখানে হাঁটাচলা করতে দেখিনি, তবে এখন সেটা দেখছি। আমার কাছে বেশ অদ্ভুত লাগছে, জিনগুলো এরকমভাবে হাঁটাচলা করছে। আমি তখন গলি থেকে সামনেটা এগিয়ে গেলাম, খেয়াল করলাম গলির ওইখানে বেশি দোকানপাট খুলেছে। এদের এখানে সবজি বিক্রেতা আছে, ফল বিক্রেতা আছে, এবং এগুলো বিক্রি করে নাকি এরা জীবন জীবিকা করে। মাংসের দোকানে শুধুমাত্র হাড় ঝোলানো দেখলাম। ওরা বললো যে আমরা হাড় খেতে পছন্দ করি, এই জন্য হাড়ের ডিমান্ড এখানে বেশি। মাংস খুব বেশি একটা কেউ খায় না, যারা খায় তারা হচ্ছে নিম্ন শ্রেণীর ওই গরিব জিন যারা আছে তারা। তাছাড়া আমরা সবাই হাড্ডি খেতে পছন্দ করি এবং এটার দামই এখানে সব থেকে বেশি। আমি বললাম কি বলছেন এসব, সত্যি কি তাই নাকি? তাহলে আমার যে মাংস খেতে দিল? তখন পরিমেয়টি বলল, ওইটা আমি স্পেশালি আপনার জন্য রান্না করতে বলেছিলাম, কারণ আপনারা যে ওই জিনিস বেশি খান সেটা আমি জানি, সেই জন্য মূলত আমি স্পেশালি ওই জিনিসটা আপনার জন্য রান্না করতে বলেছি। আমি পরিটার সঙ্গেই প্রায় ওদিনকে সারা সন্ধে এবং রাত পর্যন্ত ঘুরলাম। ঘোরার পর আমি দেখলাম সেখানের অনেক খেলাধুলা, সন্ধ্যার পরে বাজার বসে, সেই বাজারের নানা ধরনের খেলাধুলা। পরিমেয়টা তখন তার মুখের নাকাব পড়ে নিল, বলল কি যে আমি এখানে আছি এটা দেখলে অনেকে হয়তো নার্ভাস ফিল করবে, কারণ আমি যে রাজকন্যা এটা হয়তো ওরা অনেকে জানে, যার কারণে দেখলে হয়তো ওরা এখানে আমাদেরকে ডাকতে, আমি সাধারণ জিনের মতো এখানে মিশতে চাই ওদের সঙ্গে। সেই জন্য ও আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেল, সেখানে যারা ওখানে মদ পান করে সে মদ পান করার স্থানে নিয়ে গেল। আমি বললাম না না, আমি এগুলো খাই না। ঘোরাঘুরি শেষ করে আমি তখন শহরের একদম শেষ মাথার একটা জায়গায় বসে আছি। পরিমেয়টি আমার পাশে বসে আছে। ও আমাকে বলল, কি ব্যাপার, জায়গাটা কেমন লাগছে বললেন না তো? আমি বললাম খুব সুন্দর জায়গা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ এরকম একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য, এবং আমি তোমার প্রতি সত্যি বড় কৃতজ্ঞ যে তুমি আমাকে এরকম সুন্দর জায়গা ঘুরিয়ে দেখেছো। এরকম জায়গা সত্যি আমি কখনো দেখিনি। কালকের রাত্রের যে ঘরের ভিতরে আমরা ছিলাম, পাহাড়ের চারিপাশে এত সৌন্দর্য লাগছিল, আর এখন এরকম একটা জায়গায় এরকম একটা শহরে ঘুরলাম, সত্যি আমার কাছে বেশ আনন্দ লাগছে। আমি সেটা বলে বোঝাতে পারবো না এই আনন্দের সীমানা কতখানি। ঠিক সেই মুহূর্তে দুজন রক্ষী পেছন দিকে দেখে পরিমেয়টাকে ডাক দিল, বলল কি যে মহারাজ আপনাকে ডেকেছে এবং
আপনাকে প্রাসাদে যেতে হবে। তখন পরিমেয়টি আমাকে বলল, আচ্ছা শোনো, তুমি ওই জিনগুলোর সঙ্গে আমার প্রাসাদে ফিরে যাও, আমি একটু বাবার সঙ্গে দেখা করে আসি। সেখান থেকে দেখা করে আসার পর আমি তোমার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই বলে সেই জিন লোকটি আমাকে আকাশ ভাসিয়ে তার সঙ্গে করে সেই প্রাসাদে সেখানে নিয়ে গেল এবং সেই রুমটার কাছে নিয়ে গেল যে রুমের ভিতরে আমি থাকি। তখন সে রুমের ভিতরে ঢুকিয়ে আমাকে বাইরে থেকে বন্ধ করে দিল, মানে ঠিক যেরকমভাবে সে তারা দরজাটা লাগায়। আমি একাই দরজাটা লাগাতে পারবো না, সেটা আমি খুব ভালোভাবে জানি, কারণ দরজাটা অনেক টাইট এবং সেই সাথে অনেক ভারী দরজা। সেই মুহূর্তে আমি এসে সেখানে বসে পড়লাম। ওদিকে পরিমেয়টা তার বাবার যে মূল প্রাসাদ আছে সেখানে গেল। সেখানে যাওয়ার পর তার বাবা তখন ওইখানকার রাজকার্য করছিল, বা সে যে এই এলাকার সর্দার, সেই সর্দারের যত বিচার কার্য করা লাগে সেগুলো করছিল। পরিমেয়টি তখন সেখানে গিয়ে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর তখন সে তার বাবা জিনটাকে বলল যে, বাবা আপনি আমাকে ডেকেছেন। ঠিক সেই মুহূর্তে সেখানে সকল বিচার কার্য কমপ্লিট করে বলল কিছু তোমরা সকলে বাইরে যাও, এবং রাজ্যের দরবারের অল্প কিছু লোকজনই সেখানে ছিল। তখন সেখানে থাকা সেই মন্ত্রী জাতীয় একটা জিন বলে উঠল, সে বিশাল মোটা এবং মাথায় বড় শিং আছে, একটা দৈত্যের মতো দেখতে। সে তখন বলল যে, তুমি নাকি কোন এক মানুষের সঙ্গে ঘুরছো, এটা কি আমি সত্যি শুনছি? রাজামশাই তখন বললেন যে, মন্ত্রী কি যা বললো সেটা কি সঠিক নাকি, উত্তর দাও। পরীটা তখন বলল, হ্যাঁ সেটা সঠিক, একটা মানুষকে নিয়ে আমি ঘুরছি এবং তাকে আমাদের এখানে নিয়ে এসেছি, কিন্তু সেই কথা তোমাকে কে বললো বাবা? তখন জিনের সর্দার বললেন যে, এই কাজটা তুমি কতক্ষণ ঠিক করেছো? তুমি তাকে আমাদের কাবিলা পর্যন্ত নিয়ে এসেছো, আমাদের এখান পর্যন্ত নিয়ে এসেছো। তুমি জানো না মানুষের সঙ্গে আমরা মিশি না, বা মানুষের সঙ্গে আমরা সেরকমভাবে যোগাযোগ করি না, তাহলে তুমি তাকে এই পর্যন্ত নিয়ে আসার সাহস কীভাবে করলে? জিনটার কথা বলতেই পরিমেয়টা তখন রেগে গিয়ে বলল, তোমার কানে সব বিষ কে ঢেলেছে বাবা? সে যে একজন ভালো মানুষ এবং অন্যান্য সকল মানুষের থেকে ভালো, সেটা কি তুমি জানো? পরিটা এই কথা বলতে জিনটা তখন বলল যে, আমি সেটা সম্পর্কে জানতে চাই না, এখানে মানুষ নিয়ে আসা নিষেধ, সেটা তো তুমি খুব ভালোভাবে জানো তাই না? আর তুমি তাকে নিয়ে এসে ঘরের ভিতরে আশ্রয় দিয়েছ, আবার তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছ, এটা কি ঠিক? অন্যান্য সকল প্রজারা জানলে কি হবে? রাজার মেয়ে এগুলো করে বেড়াচ্ছে, সে তো আমাদের অমাত্য দেখেছিল বলে হয়তো বিষয়টা তোমাকে সরাসরি এখানে পর্যন্ত নিয়ে এসেছে। যদি রাজ্যের অন্য অনেকেই বুঝে ফেলে যে সে একটা মানুষ, তখন কি হবে? এই মুহূর্তে মন্ত্রী বলে উঠল যে, আসলেই ঠিক তাই, তুমি হয়তো বুঝতে পারছো না। সেই মুহূর্তে পরিমেয়টি বলে উঠল, ও কি সেটা জানো? মন্ত্রী তখন বললেন, ও কি সেটা আমাদের জানা দরকার নেই, আর ও এখানে এসেছে কিসের জন্য সেটা বলো, আমি ওকে কারাবরণ দিচ্ছি। তাই বলতে এই দুজন রক্ষী চলে গেল প্রাসাদের দিকে। ঠিক তখনই মেয়েটি আটকে দিয়ে বলল কি যে, বাবা থামো, তুমি কি করছো এসব, এটা তুমি কিন্তু ঠিক কাজ করছো না। পরিটা তখন রেগে গিয়ে সে দুজন জিনকে থাপ্পড় মেরে সেখানেই বসিয়ে দিল। তারপর সে দুজন জিনকে আবার তার বাবা নির্দেশ করলো যে তাদেরকে দ্রুত এখন নিয়ে যেতে হবে এবং গিয়ে সেই মানুষটাকে আগে কারাগারে নিক্ষেপ করো, তার পরবর্তীতে যা হবার সেটা হবে। তারপর জিনটা সেটাই করলো। সে দিন দুজন আমার কাছে এগিয়ে আসলো। আমি প্রথমে বুঝতে পারিনি যে কি হচ্ছে। সেই জিন দুজন আমার কাছে আসার সঙ্গে সঙ্গেই আমার হাতটা খপ করে ধরে আগুনের গতিতে আমাকে সেখান থেকে নিয়ে আসলো এবং বাতাসের বেগে আমি সেখান থেকে চলে আসলাম সে অন্য একটা প্রাসাদে। সেখানে দেখলাম দৈত্যের মতো দুজন জিন বসে আছে। এই জিন দুটোকে দেখতে ভয়ঙ্কর এবং কুৎসিত। তাদের নাক বেশ মোটা, কানগুলো বেশ খাড়া, চোখ দুটো একদম দৈত্যদের মতো দেখতে, আর দাঁতের যে অবয়ব, মাথায় শিং আছে এবং বিশাল মোটা। তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। দেখলাম পরিমেয়টা সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে দুজন জিন এসে আমাকে টানতে টানতে অন্ধকারের একটা জায়গায় নিয়ে গেল। আমি কোথায় যাচ্ছি কিছুই জানি না। আমি তখন চিৎকার করতে লাগলাম, কোথায় কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? তারপর আমাকে একটা অন্ধকার রুমের ভিতরে এসে ফেলানো হলো। ওদিকে পরিমেয়টা তার বাবার সঙ্গে চিৎকার চেঁচামেচি করছে, বলে কি যে, বাবা আমি ওকে এখানে নিয়ে এসেছি, ও তো আমাকে এখানে আসতে চায়নি, তুমি কেন ওর সঙ্গে এরকমটা করছো? পরিমেয়টি তখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। ঠিক তখনই 4-5 জন জিনপুরি এসে তাকে ধরে বলল কি যে, আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার নির্দেশ হয়েছে, আপনি দ্রুত চলুন। আপনাকে রাজা তখন বলল, ওকে নিয়ে ঘরের ভিতরে আটকে রাখো, ও নিশ্চয়ই ভুলে গিয়েছে যে ওর এখানে এরকমভাবে এগুলো নিয়ে আসা নিষেধ। পরিমেয়টি তখন বলল, আমার কথা তো শুনবা বাবা, তুমি আমার কথা না শুনেই কেন এরকমটা করছো আমার সঙ্গে, কিছু তো বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে পরিমেয়টাকে নিয়ে একটা রুমের ভিতরে আটকে ফেলা হলো এবং সেখানে রুমের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে সে কোনোভাবেই বের হতে পারবে না। চারিদিকটা একদম যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। পরিটা নিজেই সেই ছেলেটাকে এখানে নিয়ে এসেছে, তবে এখানে এরকমভাবে যে আটকে ফেলবে
সেটা সে কোনোভাবে বুঝতে পারেনি। কি যে করবে কিছুই সে বুঝতে পারছে না। চুপচাপ সে রুমের ভিতরে বসে আছে। ওদিকে জিনের দলবল সকলেই আমাকে এমনভাবে একটা জায়গায় আটকে ফেলেছে। আমি যখনই চিৎকার চেঁচামেচি করছি তখনই আমাকে নানানভাবে থামিয়ে দেওয়া হচ্ছে। কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এইসব। তারপর আমি বললাম কি, চাচা ঠিক আছে, আমাকে পরীটার সঙ্গে দেখা করতে দিন। ও আমাকে এখানে নিয়ে এসেছে, আর কি হয়েছে? একটা জিন তখন বলে উঠল, এখানে মানুষ আসা নিষেধ, তুই এখানে অযাচিতভাবে ঢুকে পড়েছিস, এই জন্য তোকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। ঠিক তখনই আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি বেশ খানিকটা অখুশি হয়ে গেলাম এবং আমার মনের মধ্যে একটা চিন্তা বারবার ঘুরপাক খেতে লাগলো। তাহলে পরিমেয়টা কি আমাকে এরকমভাবে ধোকা দিয়ে নিয়ে আসলো এবং এনে এরকমভাবে, না না, এটা হতে পারে না, পরিটা একদমই এটা করতে পারে না। তা না হলে আমাকে এখানে আটকাবে কিসের জন্য? তাহলে নিশ্চয়ই ও আমাকে ধোকা দিয়েছে। আমি তখন সেখানে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। পরিটা ততক্ষণে তার নিজের রুমে চুপচাপ বসে আছে, কি করবে ভেবে উঠতে পারছে না। ঠিক তখনই তার মাথায় আসলো তার তো একটা পাখি আছে, যে পাখিটা তার বার্তা বহন করে বেড়ায়, তার বান্ধবীর কাছে বার্তা পাঠায়। ঠিক তখনই সে তার পাখিকে সিগন্যাল পাঠালো। জানালার একটা কর্নার ভেদ করে সেই পাখিটা ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পর সে পাখিটাকে বলল যে, আবিল শোন, তুই এই সন্দেশাটা আমার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিবি এবং আমার বন্ধু যারা আছে তাদেরকে বল যেন আমাকে এখান থেকে উদ্ধার করতে আসে, এবং সেটা যদি না করে তাহলে খুব বড় একটা অন্যায় হয়ে যাবে, যেটা আমি করতে পারবো না। ও আমাকে বাঁচিয়েছে, কিন্তু ওর সেই শাস্তি এরকম কারাবাস কেন হবে? সত্যি আমি সেটা চাই না, আমার আব্বাজানকে সেটা বোঝাতে হবে। ঠিক সেই মুহূর্তে পাখিটা ওখান থেকে উড়ে গেল। উড়ে গিয়ে যে ওর বান্ধবীর প্রাসাদ আছে সেই প্রাসাদের বারান্দায় গেল। পরিটার বান্ধবী তখন সেই পাখির চিঠিটা পড়ল। পড়ার পর তখন সে জানতে পারলো যে সত্যি সত্যি তার বান্ধবীকে আটকে রেখেছে এবং বিপদে আছে। তখন সকাল গভীর হয়েছে আর কি, সকলে প্রায় ঘুম ঘুম অবস্থা। রাজ্যের সমস্ত কার্যক্রম তখন ঢিলা ঢালা। ঠিক সেই মুহূর্তে জিনগুলো এবং পরীগুলো তার রুমের বাইরে এসে দাঁড়ালো এবং একটা সিগন্যাল দিতেই পরীটা তখন রুমের থেকে বাইরের দিকে তাকালো। বাইরের দিকে তাকিয়েই দেখলো তার বন্ধু এবং বান্ধবীরা তাকে নিতে এসেছে। ঠিক সেই মুহূর্তে জানালার একটা শিখ বাঁকা করে সকলে চেষ্টা করে রুমের ভেতর থেকে তাকে বাইরে করতে সফল হলো। এখানে তো জাদুমন্ত্র দিয়ে আটকানো হয়, সে তো জানালা দিয়ে সরাসরি বের হওয়ার কোনো সুযোগ নেই। জাদুমন্ত্রটা ব্রেক করে সঙ্গে সঙ্গে সেখান থেকে তারা বেরিয়ে গেল। পরীটা অনেক দূর দূরান্তে এখান থেকে চলে আসলো। আসার পর প্রাসাদের অনেক দূরের একটা পাহাড় থেকে তখন তার বন্ধুদেরকে বলতে লাগলো, এরকমটা, কিন্তু ওকে সেখান থেকে বের করবো কিভাবে? আমার আব্বাজান তো কোনোভাবেই মানতে নারাজ। কিভাবে কি করলে এটা হবে সেটা তো কোনোভাবেই বুঝতে পারছি না। সত্যি আমার মাথায় কিছু ঢুকছে না। সেরকমভাবে পরীটা বলতে লাগলো। তখন তার একজন জিন বন্ধু তাকে পরামর্শ দিল, এখন তো সবাই ঘুম, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আর ওইখানকার যে চাবি মূল লক্ষ্মীর কাছে আছে সেটা আমি ছলনা দিয়ে বের করে নিয়ে আসতে পারবো। তার এক বান্ধবী তাকে জানালো। ঠিক যেরকম চিন্তা সেরকম কাজ। তারা প্রাসাদের দুই প্রান্তে ছড়িয়ে গেল এবং প্রাসাদের পাশ থেকে একটা চাবির গোচ্ছা যার কাছে থাকে তার কাছে একটা জিন পরি গিয়ে, মানে মেয়ে পরি গিয়ে ছলনা করতে লাগলো একটা ছোট জামা কাপড় পরে। এই ফাঁকে তার ওইখান থেকে চাবির গোচ্ছাটা চুরি করে অন্য একটা জিনের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভিতরে চলে গেল এবং সেই সঙ্গে সে পরিমেটিও ছিল। আমি তো ভেতরে বসে কান্নাকাটি করছি এবং চুপচাপ তখন প্রায় ঘুমিয়ে পড়েছি ক্লান্ত অবস্থায়। ঠিক সেই মুহূর্তে খেয়াল করলাম যে কেউ তালা নড়া দিচ্ছে। আমি দেখলাম পরিমেটি সেখানে দাঁড়িয়ে আছে। আমি যে কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। গেটের অংশটা খুলতেই সঙ্গে সঙ্গে আমি বাইরে এসে পরিটাকে এমনভাবে জড়িয়ে ধরলাম যেন সে নিজেও আমাকে জড়িয়ে ধরার জন্যই প্রথমে চেয়েছিল। তবে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, এই কারণে পরিটাকে জড়িয়ে ধরলাম। এটা আসলে উচিত হয়েছে কিনা আমি জানি না, তবে সেও আমাকে জড়িয়ে ধরলো এবং আমি খানিকক্ষণের জন্য যেন আমার নিজের শরীর থেকে হারিয়ে যাচ্ছিলাম। সে আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু খেলো, যেটা কিনা একদম অনিশ্চিত ছিল। এটা কেন হলো আমি কিছুই বুঝতে পারছি না। আশ্চর্যজনকভাবে সে আমাকে জড়িয়ে ধরে বলল যে, সত্যি আমি তোমাকে এরকমভাবে কারাগারে দেখতে পাচ্ছি না, আমাদেরকে এখান থেকে দ্রুত পালাতে হবে, তারপর তোমাকে তোমার প্রাসাদ পর্যন্ত দিয়ে আসতে হবে, তা না হলে সত্যি আমি তোমাকে হয়তো আর ফিরিয়ে দিয়ে আসতে পারবো না। আমার বাবা বেশ কড়া একজন শাসক, তিনি হয়তো রুলস ব্রেক মানবেন না, তোমাকে দ্রুত দিয়ে আসতে হবে। তারপর তারা সেখান থেকে আমাকে নিয়ে বেরিয়ে হলো। বাইরে আসার পর দেখলো একটা জিন আমাদের পেছনে পড়েছে। সেই জিন দুটোকে যেভাবে হোক চকমা দিয়ে আমরা পাহাড়ের একটা প্রাসাদের কাছে চলে আসলাম। প্রাসাদ থেকে অনেকটা দূরে একটা পাহাড়ি ঘন জঙ্গলের জায়গা। সেখানে এসে আমি এবং পরিমেয়টা দাঁড়িয়ে আছি। সঙ্গে একজন জিন এবং ওর বান্ধবী আছে। আর দুজন জিন এবং বান্ধবী ওই সমস্ত জিনদেরকে পথভ্রষ্ট করার জন্য অন্য দিকে নিয়ে গিয়েছে।
তো আমি সেরকমভাবেই ওর সঙ্গে আগাচ্ছি এবং খানিকটা সামনে আসতে খেয়াল করলাম বিশাল সেই উপত্যকার কাছে আমি পৌঁছে গিয়েছি, যে উপত্যকার কাছে আমরা সেই শুরু থেকে মানে শুরুর দিন এখানে এসেছিলাম। তারপর পরীর মেয়েটির বান্ধবীরা তখন বলল, আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে তাহলে এখন তুই বাড়িতে দিয়ে আয়, ঠিক আছে, আর তাড়াতাড়ি চলে আসিস। ফেরার পর কি হবে জানি না, আমাদেরকে সকলে হয়তো রুলস ব্রেক করার জন্য অনেক কথা শুনতে হবে, হয়তো কারাগারে যেতে হতে পারে, তবে আমি তোর জন্য সমস্ত কিছু করতে রাজি আছি। পরিমেয়েটি তখন আমার হাত ধরে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি যখন আমার সেই বাসার সামনে আসলাম তখন প্রায় গভীর রাত, সকালে ঘুমিয়ে পড়েছে। পরিটা আমাকে বলল যে তুমি এখানে তাহলে থাকো, হ্যাঁ এখন থেকে আমি তোমার সঙ্গে এখানে দেখা করতে আসবো, আর যদি না পারি তাহলে কিছু মনে করো না, সত্যি সত্যি এরকমটা ঘটবে আমি ভাবতে পারিনি, তুমি কিছু মনে করো না, হ্যাঁ। তাই বলে সে আমার হাতটা ছেড়ে দিল। আমি জানি না কেন যেন তার জন্য আমার খুব খারাপ লাগছিল। এই 2-1 দিনের পরিচয়ে তার প্রতি একটা অন্যরকম আবেগ বা মায়া আমার কাজ করতে শুরু করেছে। আমি যে কি করবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। তারপর পরিটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। কেন অদৃশ্য হয়ে গেল, কিভাবে হয়ে গেল কিছুই বুঝতে পারছিলাম না। এক মুহূর্তের মধ্যে যেন মেনে নিতে পারছিলাম না যে পরিটা চলে গিয়েছে এবং আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে গিয়েছে। আমার কেন যেন তার কথা খুব মনে হতে লাগলো, খুব মায়া হতে শুরু করলো ওর জন্য। এই মায়া কিসের মায়া আমি জানি না। যাই হোক, পরিটা চলে গেল। তখন প্রায় মাসখানিক সময় কেটেছে। ঠিক সেই মুহূর্তে আচমকা একদিন সাইকেল নিয়ে আমি বাড়িতে ফিরছি। ফেরার পথে আচমকা নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো। সুঘ্রাণটা বেশ পরিচিত ছিল। আমি পেছন দিকে হুড়মুড় করে তাকালাম, দেখলাম পেছন দিকে একদম 4-5 হাত দূরে পরিমেয়েটা দাঁড়িয়ে আছে এবং খুব দূর থেকে দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে বলল কি যে, সত্যি এই কয়েক দিন আমি তোমাকে খুব বেশি মিস করেছি, আমি তোমার কাছে আসতে চেয়েছি কিন্তু পারিনি, কিন্তু আমার মন শেষমেশ তোমার কাছে নিয়ে এসেছে আমাকে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথাটা আমি তোমাকে না বলা পর্যন্ত আমার মনের মধ্যে একটু শান্তি লাগছিল না, আর আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তখন বললাম, আমিও তোমাকে একটু পছন্দ করতাম, তোমাকে আমি খুব মিস করেছি, তোমার কথা আমার খুব মনে হয়েছে, যদিও 3-4 দিনের পরিচয় তোমার সঙ্গে আমার, তাতে করে তোমার প্রতি এত পরিমাণ ভালো লাগা সৃষ্টি হবে আমি জানি না। সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো এবং বলল যে আমি সত্যি তোমাকে আর কখনো ছেড়ে যাব না, আমি তোমার কাছে সবসময় থাকবো। পরিবারটা সেটা বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম যে তোমার বাবা, সে তখন বলতে লাগলো, সেদিনকে যখন আমি এখান থেকে তোমাকে রেখে গিয়ে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি মূল প্রাসাদে ফিরে যাই। প্রাসাদে ফিরে যাওয়ার পর বাবা তার সৈন্য সামন্ত নিয়ে আমার কাছে আসে এবং এসে বলে যে তুমি মানুষটাকে কেন ছেড়ে দিয়ে আসলে, আর তুমি এটা কেন করেছো বলো তো। আমি তখন বাবাকে বললাম, বাবা এই মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছিল, এই মানুষটা যদি না থাকতো তাহলে সেদিন হয়তো তোমার মেয়েকে তুমি আর খুঁজে পেতে না। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি এই সেদিনকে প্রাসাদে আমার কোনো কথাই শোনোনি। এটা কেন শোনোনি জানি না, হয়তো তোমার দাম্ভিকতা এবং গরিমার কারণে, তবে এটা বাবা তুমি ঠিক কাজ করনি। তুমি যদি আগে থেকে শুনতে যে মানুষটাকে আমি এখানে কেন নিয়ে এসেছি, তাহলে হয়তো তুমি এরকমটা করতে না। তখন আমি তাকে এই সমস্ত ঘটনা বললাম, সেই প্রাণীর দেশে আসা এবং এখানে এসে ঘোরাফেরা করা। আসলে মূলত আমরা বান্ধবীরা মিলে যে এখানে এরকমভাবে আসতাম সেটা বাবা জানতেন না এবং নিষেধ ছিল মানুষের দুনিয়ায় আসা, তবে আমরা যে আসতাম সেই বিষয়ে মন্ত্রী আমাকে বলল যে তাহলে তুমি কেন গিয়েছিলে সেখানে, তোমার বাবা না নিষেধ করেছে যে মানুষের দুনিয়ায় যাওয়া নিষেধ, তুমি তাহলে কেন গেলে। তখন আমি বললাম যে আর কতদিন বন্দী হয়ে থাকবো এখানে, নিজেদের মতো ঘুরতে পারবো না, বড় হয়েছি না আমি। আমার বাবা তখন বললেন যে হ্যাঁ ও তো ঠিকই বলেছে, মা মরাবে, ওকে আমি আর কত আটকে রাখবো, আর ওকে আমি যেহেতু ওই ছেলেটার প্রাণ বাঁচিয়েছে সেহেতু তাকে ওকে আমি মাফ করলাম, এবং মাফ করার কারণে ওর কাছে কোনো শয়তান জিন যাবে না বা কোনো ক্ষতিও করবে না, সেহেতু তোমরা এখন ওইসব থেকে মুক্ত, ঠিক আছে। তবে তুমি আর কখনো মানুষের জগতে ফিরে যাবে না, এটা হচ্ছে তোমার কাছে আমার অনুরোধ থাকবে, যদি চাও তাহলে সমস্যা আছে। আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। ওই সময় তোমার এরকমভাবে তোমার লাইফ সেভ করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তারপর আমি একে একে সেখানে থাকতে শুরু করলাম। তবে আমি সেখানে যাওয়ার পর বুঝতে পারলাম যে সত্যি আমি তোমাকে কতখানি ভালোবাসি এবং তোমার প্রতি আমার যে ভালোবাসাটা সেটা বেশ গাঢ় হতে শুরু করে আস্তে আস্তে যখন দিন যায়। আমি আমার বান্ধবীদেরকে বলতে থাকি যে কি হবে কিছু বুঝতে পারছি না, ওর কাছে আমাকে যেতেই হবে। সেই শুরুর দিন থেকে যখন আমি তোমাকে দেখেছি সেদিন থেকেই তোমাকে আমি ভালোবেসেছি। একটু একটু করে তোমার প্রতি আমার এত বেশি মায়া বেড়েছে যে আমি আর থাকতে পারিনি, আমি তোমার কাছে চলে এসেছি। আমি তখন বললাম তোমার বাবা যদি জানতে পারে বিষয়টা। পরিটা তখন বলল আমি সমস্ত কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি, এখন থেকে আমি তোমার সঙ্গেই থাকবো, আমার বাবা জানলে জানুক, কিন্তু আমি তোমাকে ছাড়া একটু থাকতে পারবো না।
তাই বলে সে আমাকে জড়িয়ে ধরে সব জায়গায় চুমু খেতে লাগলো এবং আদর করতে লাগলো। সত্যি এই ভালোবাসার যে আমি ফিরে পাবো সেটা আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছি পরিটা হয়তো চিরদিনের জন্য আমার কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু সে আমার জীবনে আমার ফিরে এসেছে এবং আমার জীবন একদম আলোকিত করতে। এরপরে কি হবে বা কি হবে সে বিষয় সম্পর্কে আমার কোনো চিন্তাধারা ছিল না, কারণ আমি যে তাকে ভালোবাসি এবং সেও যে আমাকে ভালোবাসে, সেটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া এবং সেটাই হচ্ছে আমার সমস্ত কিছু। আমি পরিমেটাকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর তাকে আদর করতে লাগলাম। প্রিয় দর্শক, আমাদের এই গল্প এখানেই শেষ। প্রথম পর্ব যারা দেখেননি তারা অবশ্যই প্রথম পর্ব দেখে আসুন। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল এবং আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। মেগাবক্স প্রাইমের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনি যদি আপনার জীবনের ঘটনা এবং গল্প পাঠাতে চান আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন করে জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।